প্রিয় শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে তৃতীয় সেমিস্টার 12-এ তোমাদের যে প্রথম সেমিস্টারটা দিতে হবে, থার্ড সেমিস্টার, সেই সেমিস্টারে দ্বিতীয় চ্যাপ্টার ভোগতত্ত্ব, যেখান থেকে তোমাদের পরীক্ষায় 8টা এমসিকিউ আসবে। আমরা আজকে এই চ্যাপ্টারটা খুব সংক্ষেপে কোন গুরুত্বপূর্ণ অংশগুলো পড়তে হবে, অর্থাৎ কোন বিষয়গুলো মনে রাখলে তোমরা অনায়াসেই ওই 8টা প্রশ্ন করতে পারবে উত্তর সঠিকভাবে, সেই বিষয়টাই খুব সংক্ষেপে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথম এই চ্যাপ্টারে যে বিষয়টা আছে সেটা হলো ভোগ অপেক্ষক। কেইনসের অ্যাকচুয়ালি কেইনসিয়ান থিওরিতে বা কেইনসীয় তত্ত্বে আমরা যে কেইনসের ভোগ অপেক্ষকের কথা বলি সেটা হচ্ছে সাইকোলজিক্যাল কনজাম্পশন ল। অর্থাৎ এখানে কেইনসের মতে মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্যই হলো যে তার আয় বৃদ্ধির সাথে সাথে ভোগ ব্যয়টাকেও বাড়ানো। কিন্তু আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে বটে, কিন্তু আয় যতটা বাড়ে বা আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় কিন্তু তার চেয়ে কম হারে বাড়ে। অর্থাৎ ভোগ ব্যয় ঠিক আয় বৃদ্ধির হারের সাথে সমানভাবে বৃদ্ধি পায় না। এটাকেই আমরা বলছি মনস্তাত্ত্বিক ভোগ বিধি। তাহলে এই যে ভোগ, যেটাকে আমরা ইংরেজিতে বলি কনজাম্পশন সি, আর যেটা নির্ভর করছে ওয়াই এর উপর, অর্থাৎ আয় বা ইনকাম লেভেলের উপর, এই ভোগ আর আয় স্তরের মধ্যে যে গাণিতিক সম্পর্ক সেটাকেই আমরা বলছি ভোগ অপেক্ষক। এই ভোগ অপেক্ষকটা কেইনসীয় ভোগ অপেক্ষক বা কেইনসিয়ান কনজাম্পশন ফাংশন। এই কেইনসিয়ান কনজাম্পশন ফাংশনে মেনলি যেটা মনে রাখতে হবে তোমাদের, যে এর সাধারণ রূপ বা জেনারেল ফর্মটা কি। জেনারেল ফর্মটা হচ্ছে সি ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই। এখানে এ বলতে স্বয়ংভূত ভোগ ব্যয়, অর্থাৎ অটোনোমাস কনজাম্পশন। এই অটোনোমাস কনজাম্পশনটা কি? এই অটোনোমাস কনজাম্পশন হলো আয় শূন্য হলেও যে পরিমাণ ভোগ মানুষকে করতেই হয় সেই অংশটাকে আমরা এই এ বা স্বয়ংভূত ভোগ ব্যয় দ্বারা নির্দেশ করি। উল্টো দিকে আর একটা প্যারামিটার বা ধ্রুবক তোমার এখানে রয়েছে, যেটাকে আমরা বলছি বি, যার ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে থাকে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রান্তিক ভোগ প্রবণতাটা মূলত এই বিটা কিন্তু রেখা বা কার্ভকে নির্দেশ করে। এখন তাহলে আমরা আসি যে এই কেইনসীয় ভোগ অপেক্ষকের কি বৈশিষ্ট্য দেখা যায়। মূলত আমরা কেইনসীয় ভোগ অপেক্ষকের 4টে বৈশিষ্ট্য দেখতে পাই। কি কি বৈশিষ্ট্য? প্রথম যে বৈশিষ্ট্যটা দেখতে পাই সেটা হলো যে ভোগ আর আয়ের মধ্যে একটা স্টেবল ডাইরেক্ট রিলেশন রয়েছে, প্রত্যক্ষ সম্পর্ক। সেকেন্ড, যেটা আয় যে হারে বাড়ে ভোগ তার থেকে কম হারে বাড়ে। এবং তৃতীয় চতুর্থ দুটো বিষয় যেখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেই, এপিসি এবং এমপিসি ব্যাপারটা। এপিসি মানে গড় ভোগ প্রবণতা। অ্যাকচুয়ালি গড় ভোগ প্রবণতা এটা পরিমাপ করা হয় ভোগ ব্যয়কে যখন আমরা আয় স্তর ওয়াই দিয়ে ভাগ করি। একই রকম ভোগ ব্যয়ের যদি পরিবর্তন হয় তাহলে আমরা ভোগ ব্যয়ের পরিবর্তনকে ডেল্টা সি, আর এই ভোগ ব্যয়ের কেন পরিবর্তন হলো আয়ের পরিবর্তনের জন্য সেটাকে যদি আমরা ডেল্টা ওয়াই বলি, তাহলে এই ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই এইটাকেই আমরা প্রান্তিক প্রবণতা বলি। তাহলে দুটো কনসেপ্ট আমরা ভোগ থেকে পাচ্ছি, একটা গড় ভোগ প্রবণতা এপিসি, আর একটা প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি। এই গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা এই দুটোর ক্ষেত্রে আমরা বলতে পারি যত আয় বাড়ে এপিসি তত হ্রাস পেতে থাকে। আর চতুর্থ যে বৈশিষ্ট্যটা কেইনস অপেক্ষকের সেটা হলো যে অলওয়েজ যে আয় বৃদ্ধি হয় তখন এমপিসি হয় স্থির থাকবে, নয় কমতে থাকে। ফলে সবসময় এপিসিটা এমপিসির চেয়ে বড় হবে বা এমপিসি লেস দেন এপিসি হয়। এই যে বিষয়টা আলোচনা করলাম এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা
প্রশ্ন আসতে পারে। সেকেন্ড দেখো যে এইখান থেকে তোমাকে চারটে যে কনসেপ্ট পড়তেই হবে। কি কি কনসেপ্ট? প্রথম হচ্ছে এপিসি অলরেডি বলেছি, এমপিসিও বলেছি। ভোগ থেকে আমরা জানি যে আয়ের দুটো অংশ, একটা হচ্ছে ভোগ ব্যয় সি বলি, আর একটাকে সঞ্চয় এস বলি। তাহলে আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে অর্থাৎ ওয়াই মাইনাস সি, এইটা অবশিষ্টাংশ যেটা, সেটাকেই আমরা বলছি সঞ্চয়। তাহলে সঞ্চয়ের ক্ষেত্রেও আমরা কিন্তু দুটো পরিমাপ পাবো, একটা হচ্ছে গড় সঞ্চয় প্রবণতা এপিএস, আর একটা পাবো প্রান্তিক সঞ্চয় প্রবণতা এমপিএস। এপিএসটা কি করে পরিমাপ করি? এপিএসটা হচ্ছে এস বাই ওয়াই, অর্থাৎ সঞ্চয়কে আই দিয়ে ভাগ করলে। আর প্রান্তিক সঞ্চয় প্রবণতা কি? সঞ্চয়ের পরিবর্তন মানে ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই। তাহলে এই দুটো দুটো টোটাল আমরা চারটে কনসেপ্ট কিন্তু এখান থেকে পড়লাম, এবং এখান থেকে অন্তত একটা প্রশ্ন আসবেই এই দুটোর সম্পর্কে, যে অলওয়েজ গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতা এই দুটোর সমষ্টি অলওয়েজ ওয়ান হয়। ফলে তোমাকে কখনো এপিসির মান বলে দিল, এপিএস এর মান কত চাইলো, বা এপিএস বলে দিল, এপিসির মান কত চাইলো, এরকম নিউমেরিক্যাল প্রবলেমও দিতে পারে। দ্বিতীয় যে সম্পর্কটা সেটা হলো প্রান্তিক ভোগ প্রবণতা আর প্রান্তিক সঞ্চয় প্রবণতা, এই দুটোর সমষ্টিও কিন্তু এক হয়। ফলে এখানেও কিন্তু একই রকম ভাবে বলা যায় যে তোমাকে এমপিসির মান দিল, এমপিএস বের করতে দিতে পারে, অথবা এমপিএস দিল, এমপিসির মান বের করতে দিতে পারে। তাহলে এখান থেকে একটা কনফার্ম তোমাদের দেখতে হবে তোমাদের, যে সঞ্চয় যেমন আমরা ভোগ অপেক্ষকের একটা সাধারণ রূপ দেখেছিলাম, যে সি সমান এ প্লাস বি ওয়াই, যেখানে আমরা এ কে বলেছিলাম স্বয়ংভূত ভোগ ব্যয়, বি কে বলেছিলাম প্রান্তিক ভোগ প্রবণতা। অ্যাকচুয়ালি যেটা আমরা যদি রেখাচিত্রে দেখি তাহলে ভোগ অপেক্ষক টা এইরকম ঊর্ধ্বমুখী হয়। এই যে অংশটা, এই অংশটার ভ্যালু হচ্ছে এ, আর এই যে রেখাটা, এই রেখাটার যে ঢালটা, এই ঢালটাকেই আমরা বি বলি, প্রান্তিক ভোগ প্রবণতা। এই রেখাটার যত এরকম ঊর্ধ্বমুখী হবে বি এর মান তত কি হবে, ঢালটা তত বেশি হচ্ছে, ফলে বি এর মানটা তত বাড়বে। উল্টো দিকে সঞ্চয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সঞ্চয় মানে এস, এস মানে ওয়াই মাইনাস সি। তাহলে এই সি এর জায়গায় যদি আমরা এই সি এর জায়গায় ভোগ ব্যয়ের সাধারণ রূপটা বসাই, অর্থাৎ এ মাইনাস এ প্লাস বি ওয়াই, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব ভোগ অপেক্ষকের সাধারণ রূপ। সেটা কি? সেটা হচ্ছে এস ইকুয়ালস টু বেরোবে মাইনাস এ প্লাস, আমরা যদি শর্টে লিখি মাইনাস এ প্লাস এইখানটার মানটা হচ্ছে ওয়ান মাইনাস এমপিসি বা ওয়ান মাইনাস বি ইন্টু ওয়াই, অর্থাৎ এই যে ওয়ান মাইনাস বি তার মানে ওয়ান মাইনাস এমপিসি। তাহলে ওয়ান মাইনাস এমপিসি মানে আমরা একটু আগেই কি বললাম, এমপিএস। তাহলে এটা সমান হবে এমপিএস। তার মানে ভোগ অপেক্ষকের ঠিক উল্টো, সঞ্চয় অপেক্ষক হবে মাইনাস এ প্লাস এমপিএস, এমপিএস কে যদি আমরা নর্মালি স্মল এস দিয়ে বলি, এমপিএস ইন্টু আই। এইভাবে আমরা সঞ্চয় অপেক্ষকের সাধারণ রূপ লিখতে পারি। এখন এইখানে আরেকটা কনসেপ্টে খুব আসে, তাহলে তোমাদের ভোগ অপেক্ষক দিল সঞ্চয় অপেক্ষকের সাধারণ রূপ বের করতে দিতে পারে, বা সঞ্চয় অপেক্ষক দিল সেখান থেকে ভোগ অপেক্ষক নিউমেরিক্যাল হিসাবে দিতে পারে। যেমন ধরো আমি তোমাদের যদি একটা উদাহরণ দিই, যে ধরো সি ইকুয়ালস টু বললো 100 প্লাস সঞ্চয় অপেক্ষকের সমীকরণ কি হবে? তার সঞ্চয় অপেক্ষক এস সমান কি হবে? এটা এ হলে 100টা যদি এ হয় তাহলে এখানে হবে মাইনাস 100, এখানে প্লাস, এটা যদি বি হয় তাহলে এখানে হবে ওয়ান মাইনাস বি, তাহলে ওয়ান মাইনাস 0.8, তার মানে আসবে 0.2 ওয়াই। আমরা সরাসরি এইভাবে ভোগ অপেক্ষকের থেকে সঞ্চয় অপেক্ষকটা। নেক্সট যেটা বলা যেতে পারে, যদি আয় শূন্য হয়, সঞ্চয় শূন্য হয়, তাহলে কি হবে? তার আগে
একটা জিনিস দেখে নিই আমরা। ভোগ অপেক্ষক যেমন আমরা এই রকম ঊর্ধ্বমুখী রেখা হয় যেটাকে ভোগ অপেক্ষক বলছি, সঞ্চয় অপেক্ষক তেমনি এইরকম নেগেটিভ দিক থেকে চালু হবে, কারণ এটা মাইনাস এ। এই সঞ্চয় অপেক্ষক এর এই যে জায়গাটায় জিরো হলো ইনকাম, এই জায়গাটাই দেখো ভোগ আর আয় সমান, ফলে সঞ্চয় জিরো। তাহলে এই যে বিন্দুটা, যে আয় স্তরে সঞ্চয় শূন্য হয়, এইটাকে আমরা বলছি ব্রেক ইভেন পয়েন্ট বা সাম্যাবস্থার বিন্দু। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ব্রেক ইভেন পয়েন্টটা কোন জায়গা হবে? যেখানে তোমার ইনকামটা জিরো হয়, সেই স্তরে ভোগ ব্যয় এবং আয় অর্থাৎ কনজাম্পশন এবং ইনকাম ইকুয়াল হয়, এটাকেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাকে বলতে হবে সেটা হলো ইকুইলিব্রিয়াম ইনকাম ডিটারমিনেশন, অর্থাৎ ভারসাম্য আয় নির্ধারণ। এই ভারসাম্য আয় নির্ধারণ করার জন্য দুটো পদ্ধতি আছে, মূলত একটা পদ্ধতি, সেখান থেকে আমরা ইনডিরেক্টলি আর একটা পদ্ধতি পেতে। তা হলো, প্রথম হচ্ছে যে সামগ্রিক চাহিদার যোগান সমান হবে, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু সি প্লাস আই, অর্থাৎ আই বাই সমতা করে পাচ্ছি। এখানে ভারসাম্যর চিত্রটা কেমন হয় তোমরা পড়েছো যখন বিস্তৃতভাবে এই চ্যাপ্টারের বিভিন্ন অংশ আলোচনা করা হয়েছে, তখন দেখেছো যে বিনিয়োগ স্বয়ংভূত স্থির থাকে, আর সি রেখাটা ঊর্ধ্বমুখী আমরা একটু আগেই দেখলাম। এই দুটো রেখা থেকে আমরা কি পাই? এই দুটো রেখা যোগ করলে আমরা সামগ্রিক চাহিদা রেখা সি প্লাস আই পাই। আর 45 ডিগ্রি রেখা যেটা মূলত এই ভারসাম্য বিন্দুটাকে সূচিত করছে, এইটা হচ্ছে ভারসাম্য আয় স্তর। তাহলে এইভাবে সামগ্রিক চাহিদা যোগানের সমতা থেকে আমরা ভারসাম্য বিন্দু বা ভারসাম্য আয় স্তর নির্ধারণ করছি। এই পদ্ধতিটাকে আমরা বলছি আয় ব্যয় সমতার বিন্দু। কে আমরা এইখান থেকেই কিন্তু আরেকটা ভাবেও দেখতে পারি, সেটা হলো সঞ্চয় বিনিয়োগের সমতা থেকে। সেটা কিরকম? সেটা দেখো, যদি ছবি দিয়েই দেখায়, যে আমরা জানি ওয়াই মাইনাস সি, এটা মানে হচ্ছে এস। তার মানে আমরা এইবার ভাবো ওয়াই ইকুয়ালস টু ভারসাম্যের শর্ত কি? সি প্লাস আই, একটু আগেই আমরা দেখালাম আই বাই সমতার বিন্দু থেকে। তাহলে এই যে ওয়াই সিটাকে যদি এ পাশে নিয়ে আসি, তাহলে এটা সমান হয় কি? বিনিয়োগ। তাহলে ওয়াই মাইনাস সি এর বদলে আমি কি লিখতে পারি? এস। তাহলে এস ইকুয়ালস টু আই। তাহলে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা থেকেও আমরা ভারসাম্য আয় পেতে পারি, যেটা এই দ্বিতীয় পদ্ধতিতে বলা হয়। তাহলে এখানে ছবিটা কেমন হয় মনে করে দেখো, আমরা যদি সঞ্চয় জানি এইরকম ঊর্ধ্বমুখী হয়, ঋণাত্মক ছেদ থাকবে, আর বিনিয়োগ রেখা এইরকম, তাহলে এই বিনিয়োগ রেখা আর এই সঞ্চয় রেখা যেখানে ছেদ করলো সেইটাই ভারসাম্য বিন্দু, এবং এই সংশ্লিষ্ট আয় স্তরটাই ভারসাম্য আয় স্তর। তাহলে আমরা এইভাবে সঞ্চয় বিনিয়োগের সমতা থেকেও পেতে পারি, আয় ব্যয় সমতা থেকেও ভারসাম্য পেতে পারি। নিশ্চয়ই এই দুটো তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা আসবো আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা থেকে তোমাদের কিন্তু অবশ্যই কমপক্ষে দুটো প্রশ্ন থাকবে এবং নিউমেরিক্যাল থাকবে। সেটা হলো মাল্টিপ্লায়ার বা গুণক তত্ত্ব। মাল্টিপ্লায়ার বা গুণক তত্ত্বে কি হয়? যদি দেখা যায় ভোগ বা বিনিয়োগ বা সরকারি ব্যয় বা সঞ্চয় বা কর ইত্যাদির পরিবর্তন হয়, তাহলে তার দরুন আয়ও পরিবর্তন ঘটে, এবং এগুলো যতটা পরিবর্তন হয় আয় তার থেকে বেশি, বেশ কয়েক গুণ পরিবর্তন হয়। যত গুণ পরিবর্তন হয় তাকেই বলা হয় গুণক বা মাল্টিপ্লায়ার। তাহলে গুণকটা কি? গুণকটা আমরা বলতে পারবো যে আয়ের পরিবর্তন, যেটাকে ডেল্টা ওয়াই। ধরো স্বয়ংভূত বিনিয়োগ বাড়লো, তাহলে বিনিয়োগ মানে ডেল্টা আই। তাহলে এই ডেল্টা আই পরিবর্তনের দরুন আয় স্তরের যে পরিবর্তন ঘটে অর্থাৎ ডেল্টা ওয়াই, এইটাকে আমরা বলছি বিনিয়োগ গুণক বা ধরো কি। এই বিনিয়োগ গুণক কিভাবে বের করব? ফর্মুলা তোমাদের আর পদ্ধতির দরকার নেই, একেবারে তোমরা ফর্মুলাটা মনে রাখবে যে বিনিয়োগ গুণকের ফর্মুলা হচ্ছে যে
1/1 মাইনাস এমপিসি। আবার দেখো 1 মাইনাস এমপিসি মানে তো এমপিএস না, তাহলে আমরা আরেকটা ফর্মুলা বলতে পারি 1/এমপিএস করলেও বিনিয়োগ গুণক পাবো। তাহলে একটা গুণক হচ্ছে বিনিয়োগ গুণক। 2 নাম্বার যে গুণকটা সেটা হলো ব্যয় গুণক। সরকারি ব্যয় পরিবর্তনের ফলে কি হয়, সেক্ষেত্রে ব্যয় গুণক কে ধরো গভর্নমেন্ট কেজি বলেই দিচ্ছে, কেজি। ব্যয় গুণক মানে হচ্ছে ওয়াই বাই ডেল্টা সরকারি ব্যয় পরিবর্তন জি, এর মানও কিন্তু সেম, অর্থাৎ 1/1 মাইনাস এমপিসি অথবা 1/এমপিএস। তাহলে দেখো সরকারি ব্যয় গুণক আর বিনিয়োগ গুণক দুটোরই কিন্তু সেম ফর্মুলা। 3 নাম্বার খুব গুরুত্বপূর্ণ গুণক যেটা থেকে প্রশ্ন আসতে পারে বা আসে, সেটা হলো কর গুণক, ট্যাক্স মাল্টিপ্লায়ার। ট্যাক্স মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে দেখো বিনিয়োগ যদি বাড়ে আয় বাড়ে, সরকারি ব্যয় যদি বাড়ে তাহলেও আয় বাড়ে, কিন্তু ট্যাক্স যদি বাড়ে তাহলে আয় কমে যায়। ফলে এই প্রথম দুটো গুণকের ক্ষেত্রে আমরা চিহ্ন নিয়ে খুব একটা চিন্তা করি না বা বলি না। এই ট্যাক্স মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে কিন্তু আমাদের চিহ্নটা দিতে হবে, অর্থাৎ ট্যাক্স বাড়লে আয় কমবে, তখন গুণকের আগে মাইনাস চিহ্ন আমরা দিই, তার মানে বোঝায় একটা বাড়লে অন্যটা কমবে। মাইনাস চিহ্নটার অর্থ কিন্তু আর শুধুমাত্র ডাইরেকশনটা অপোজিট, এইটুকু বোঝানো। তাহলে ট্যাক্স মাল্টিপ্লায়ার কেটি যদি বলি, ফর্মুলা কি, মাইনাস এমপিসি বাই 1 মাইনাস এমপিসি, অথবা মাইনাস এমপিসি আর নিচে 1 মাইনাস এমপিসির বদলে আমরা লিখতেই পারি এমপিএস। তাহলে দেখো যে একমাত্র এই মাইনাস চিহ্নটা শুধুমাত্র বোঝাচ্ছে টি যদি বাড়ে তাহলে আয় কমে যাবে, বা টি কমলে আয় বাড়বে, অন্য কোনো তাৎপর্য নেই। তাহলে এইখানে খুব ইন্টারেস্টিং, যদি বলে কর গুণকের পরম মান, তাহলে তুমি এই মাইনাসের কথা আর ভাব। কর গুণকের মান কত বলে এমপিসি বা এমপিএস এর মান দিয়ে দিয়ে, তাহলে কিন্তু তোমাকে মাইনাস চিহ্নটা মাথায় রাখতে হবে। এই গুণক প্রক্রিয়াটা কখন কাজ করে না এটা মাথায় রাখতে হবে। গুণক প্রক্রিয়া যেটাকে আমরা বলি লিকেজেস, গুণক প্রক্রিয়ার ছিদ্র, এইটা এমসিকিউ অনেক সময় দেয়। কর প্রদান মানে ট্যাক্স, সেভিংস, ইম্পোর্ট, আর গভর্নমেন্ট যদি কোনো ঋণ পরিশোধ করে, সরকারি ঋণ পরিশোধ, তাহলে সেক্ষেত্রে গুণকের মানটা শক্তিটা কমে যায়, ফলে গুণক প্রক্রিয়ার সঠিক মান বের করা যায় না, যেটাকে আমরা বলছি লিকেজেস ইন দ্য মাল্টিপ্লায়ার থিওরি। লাস্ট যেটা আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো তাহলে আমরা কর গুণকও পেয়েছি, ব্যয় গুণকও পেয়েছি, আবার বিনিয়োগ গুণক, 3টে গুণক হয়ে গেছে। লাস্ট যে গুণকটা হচ্ছে যে সরকার যদি ব্যয় বাড়ায়, অর্থাৎ ডেল্টা জি, আর ঠিক সমপরিমাণ সরকার যদি ট্যাক্সও বাড়ায়, তাহলে কি হবে দেখো, সরকার যখন ব্যয় বাড়াবে আয় বাড়বে, পাশাপাশি দেখো ট্যাক্স যখন বাড়াবে তখন আয় কমে যাবে। তাহলে এটার জন্য আয় বাড়ছে, এটার জন্য সেই আয়টাই কমছে। তাহলে আলটিমেট রেজাল্ট কি হবে, যদি এই দুটো সমান হয় তাহলে ঠিক আয় এখানে যতটা বাড়বে এখানে ততটাই কমবে, তাহলে আয়ও সমান পরিমাণে বাড়বে। এইটাকে আমরা বলি সুষম বাজেট গুণক বা ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, বিবিএম। অলওয়েজ তাহলে বিবিএম, আয় যে হারে বাড়বে কর সেই হারেই বাড়বে, ব্যয় যে হারে বাড়বে কর যদি সেই হারে বাড়ানো হয়, তাহলে জাতীয় আয় ঠিক এমপিসি বা এমপিএস এর মান যাই হোক না কেন, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার কিন্তু 1 হয়। তাহলে এইগুলোর উপর বেস করে তোমাকে কিন্তু পরীক্ষায় নিউমেরিক্যাল দেবে। তাহলে ওভারঅল আমরা কি পেলাম, যে সুষম বাজেট গুণকের মান সর্বদাই 1 হবে, আর 4 ধরনের গুণক পেলাম যেখান থেকে মূলত নিউমেরিক্যালস গুলো আসবে। আমরা তাহলে পেয়েছি গোটা আলোচনায়। একটা বিষয় আলোচনা এখানে করা হয়নি, সেটা হলো দেখো প্যারাডক্স অফ থ্রিফ্ট, যেটা থেকেও
প্রশ্ন আসতে পারে। প্যারাডক্স অফ থ্রিফট মানে হচ্ছে মিতব্যয়িতার আপাত বিরোধিতা বা কূটাভাস। সেটা কি? যখন কোনো দেশে সবার যদি সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায়, প্রত্যেকে যদি পূর্বের তুলনায় বেশি বেশি সঞ্চয় করতে থাকে, তাহলে দেশের মোট সঞ্চয় বাড়বে, তাহলে আয় বেড়ে যাওয়ার কথা, কিন্তু দেশের স্তর স্তর হ্রাস। সবাই সঞ্চয় বেশি করছে, তাহলে সেই অনুযায়ী আয় স্তর বেড়ে যাওয়ার কথা, কিন্তু কমে যাচ্ছে। এই ঘটনাটাকেই বলা হয় মিতব্যয়িতার আপাত বিরোধিতা বা প্যারাডক্স অফ থ্রিফট। তাহলে এই চ্যাপ্টারে একটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, আশা করি তোমরা সেইগুলো বুঝতে পেরেছো। এবং যদি এখান থেকে কোনো সমস্যা হয়, আমি এই পুরো তোমাদের এই সংক্ষিপ্ত সার সাজেস্টিভ নোটটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করতে গিয়ে যদি তোমরা কোনো সমস্যায় পড়ো, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করতে। আশা করি এইভাবে সেকেন্ড চ্যাপ্টারটা কভার করলে পরীক্ষায় তোমাদের যে প্রশ্নই আসুক না কেন তোমরা ঠিকঠাক করতে পারবে। সবাইকে আগাম পরীক্ষার জন্য শুভেচ্ছা। আবার দেখা হবে আমাদের পরের পর্বে, যেখানে আমরা তৃতীয় চ্যাপ্টার সম্পর্কে আলোচনা